বিনিয়োগের জগতে একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি, লাভ তুলে নিলে নাকি কোনো লোকসান হয় না। কিন্তু এই ধারণাটা কি সত্যি এতটা কাজের? চলুন আজ আমরা দেখব কিভাবে এই আপাতদৃষ্টিতে স্মার্ট কৌশল একজনের সম্পদকে প্রায় অর্ধেক করে দিতে পারে। একটু অবাক লাগছে শুনতে, তাই না? চলুন এই ধাঁধার উত্তরটা খুঁজে বের করি একটা খুব সহজ গল্পের মাধ্যমে। আর এই গল্পে সংখ্যাগুলোই কিন্তু সব কথা বলে দেবে। তো গল্পটা দুজন বিনিয়োগকারীকে নিয়ে। ভাবা যেতে পারে তারা দুজন বন্ধু, তারা একই সময়ে একই ফান্ডে একদম সমান টাকা বিনিয়োগ করেন, কিন্তু তাদের রাস্তা বা কৌশল ছিল একেবারে আলাদা। চলুন দেখি ২৬ বছরের লম্বা সফর শেষে তাদের কার কি পরিণতি হলো। আচ্ছা, তাহলে গল্পের সেটিংটা ঠিক করে নেওয়া যাক। সালটা হলো ২০০০। আমাদের দুজন বিনিয়োগকারী দুজনেই ঠিক ১,০০,০০০ টাকা করে একটা ভালো ফ্লেক্সিক্যাপ ফান্ডে ইনভেস্ট করলেন। একই দিনে একই ফান্ডে একই পরিমাণ টাকা, মানে দুজনেরই শুরুটা হলো একদম একই জায়গা থেকে। আর এই জার্নিটা কিন্তু কোনো স্প্রিন্ট না, এটা একটা ম্যারাথন, পুরো ২৬ বছরের লম্বা সফর। এই সময়ে বাজার কিন্তু অনেক কিছুর মধ্যে দিয়ে গেছে। ২০০৮ সালের ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট বলুন বা ২০১৯ সালের কোভিড ক্র্যাশ, সবই এর মধ্যে ছিল। আর এই কঠিন পথে তাদের দুজনের কৌশলের আসল পরীক্ষাটা হবে। চলুন প্রথমে দেখি আমাদের প্রথম বিনিয়োগকারী কি করলেন। আমরা ওনাকে ধৈর্যশীল বিনিয়োগকারী বলতে পারি। তার কৌশলটা ছিল ভীষণ সহজ, কিন্তু তার শক্তি ছিল অবিশ্বাস্য। ওনার স্ট্র্যাটেজি ছিল বাই অ্যান্ড হোল্ড, মানে ২০০০ সালে ফান্ডটা কিনে উনি জাস্ট বসেছিলেন। মার্কেট উপরে যাক বা নিচে নামুক, উনি কিন্তু একদম অবিচল। কোনো বিক্রি নয়, কোনো লাভ তোলা নয়, কিচ্ছু না। মনে আছে তো, ওনার শুরুটা হয়েছিল মাত্র ১,০০,০০০ টাকা দিয়ে। আর ২৬ বছর পর সেই ১,০০,০০০ টাকা বেড়ে গিয়ে কোথায় দাঁড়িয়েছে ভাবুন তো, প্রায় ৭৫ লাখ টাকা। এটাই হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধির জাদু। যখন লাভের টাকাটা আবার বিনিয়োগে থেকে যায়, তখন টাকাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। অর্থাৎ ওনার প্রাথমিক বিনিয়োগ বেড়েছে প্রায় ৭৫ গুণ। ভাবা যায়, এটা সত্যিই অসাধারণ একটা গ্রোথ। এর মানেটা কি? মানে হলো এত সব মার্কেট ক্র্যাশ, এত উত্থান পতনের পরেও উনি অ্যাভারেজে বছরে প্রায় ১৮% রিটার্ন পেয়েছেন। এটা একটা দুর্দান্ত এবং খুব স্টেডি গ্রোথ রেট। আচ্ছা, এটা তো গেল প্রথম জনের কথা। এবার চলুন আমাদের দ্বিতীয় বিনিয়োগকারীর গল্পটা শুনি। আমরা ওনাকে বলবো সক্রিয় লাভ তোলা বিনিয়োগকারী। ওনার কৌশলটা শুনলে প্রথমে খুব স্মার্ট মনে হতে পারে, কিন্তু এর ভেতরেই একটা বড় ফাঁদ লুকিয়েছিল। উনি একটা খুব চালু কথায় বিশ্বাস করতেন। যখনই দেখতেন একটু লাভ হয়েছে, উনি ভাবতেন, আরে লাভটা ঘরে তুলে নিই, এটাই তো বুদ্ধিমানের কাজ। তো ওনার প্রসেসটা ছিল একটা চক্রের মতো। যখনই বিনিয়োগটা বাড়ত, উনি পুরোটা বিক্রি করে দিতেন। কিন্তু আসল সমস্যাটা শুরু হতো ঠিক এর পরে। যে লাভটা হতো তার উপর ওনাকে ১৩% ট্যাক্স দিতে হতো। ফলে আবার যখন বিনিয়োগ করতে যেতেন, তখন ওনার হাতে টাকাটা একটু কমে যেত। প্রতিবার এই কাজটা করার ফলে ওনার বিনিয়োগের পাত্রটা থেকে একটু একটু করে জল বেরিয়ে যাচ্ছিল। ফাইন্যান্সের ভাষায় এই জিনিসটাকেই বলে ট্যাক্স ড্র্যাগ, মানে বারবার কর দেওয়ার ফলে বিনিয়োগের যে গতিটা কমে যায়, সেটাই হলো ট্যাক্স ড্র্যাগ। আমাদের দ্বিতীয় বিনিয়োগকারী ঠিক এই ফাঁদেই ফেঁসে গিয়েছিলেন। তো ২৬টা বছর কেটে গেছে, এবার সময় আসল পরীক্ষার রেজাল্ট দেখার। চলুন মুখামুখি দেখি এই দুটো আলাদা কৌশলের ফল কি দাঁড়ালো। এই টেবিলটা দেখুন একবার, পার্থক্যটা একদম পরিষ্কার। যেখানে ধৈর্যশীল বিনিয়োগকারীর সম্পদ বেড়ে হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা, সেখানে সক্রিয় লাভ তোলা বিনিয়োগকারীর সম্পদ দাঁড়িয়েছে মাত্র ৩৭.৪ লাখ টাকায়। আর বার্ষিক রিটার্নের দিকে তাকালে পার্থক্যটা আরও স্পষ্ট। একজনে প্রায় ১৮%, আরেকজনে ১৫%-এরও কম। আর এই বার চার্টটা, এটা দেখলেই পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সম্পদটা জাস্ট অর্ধেক, মানে সক্রিয় লাভ তোলা বিনিয়োগকারী তার বন্ধুর অর্ধেক সম্পদ নিয়ে এই যাত্রা শেষ করলেন। অথচ দুজনেই কিন্তু একই জায়গা থেকে শুরু করেছিলেন। সোজা সাপটা ভাষায় বারবার লাভ তুলে নেওয়ার দাম দিতে হয়েছে ৩৭ লাখেরও বেশি টাকা। এই টাকাটা তার পকেটেই থাকত যদি উনি শুধু ধৈর্য ধরে বিনিয়োগটা রেখে দিতেন। আর সত্যি কথা বলতে কি, পরিস্থিতি কিন্তু এর চেয়েও খারাপ হতে পারত। কারণ আমাদের এই হিসাবে আমরা ধরে নিয়েছি যে উনি ঠিক বাজারের চূড়াতেই বিক্রি করতে পেরেছেন। কিন্তু বাস্তবে কি হয়? বেশিরভাগ মানুষ ভয়ে বিক্রি করে যখন বাজার পড়তে থাকে, যেমনটা ২০০৮ বা ২০২০ সালে হয়েছিল। সেরকম হলে ওনার রিটার্ন হয়তো আরও কমে ১৩ থেকে ১৪% নেমে আসত। তাহলে এই পুরো গল্প থেকে আমরা কি শিখলাম? সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু এর আসল সমাধানটা কি? দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করতে গেলে ঠিক কি করা উচিত?
মূল শিক্ষাটা কিন্তু খুবই সহজ আর সোজা সাপটা। লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করতে কিনে ধরে রাখা বা বাই অ্যান্ড হোল্ড কৌশলের কোনো বিকল্প নেই। এটা কম্পাউন্ডিংয়ের শক্তিকে তার পুরোটা কাজ করতে দেয়। অন্যদিকে ঘন ঘন লাভ তুলে নেওয়াটা বারবার ট্যাক্স দিয়ে কম্পাউন্ডিংয়ের ইঞ্জিনটাকেই দুর্বল করে দেয়। তার মানে কি এই যে লাভ কখনোই তোলা যাবে না? না, ব্যাপারটা ঠিক তেমনও নয়। যদি সত্যি টাকার দরকার হয় বা পোর্টফোলিওটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন হয়, তাহলে পুরোটা বিক্রি না করে একটা ছোট অংশ, ধরুন 20 বা 30% বিক্রি করার কথা ভাবা যেতে পারে। এতে কি হবে? মূল বিনিয়োগটা বাড়তে থাকবে আর কম্পাউন্ডিংয়ের জাদুটাও চলতে থাকবে। তাই এই বিশ্লেষণ শেষে প্রশ্নটা হল, নিজেদের বিনিয়োগের কৌশলটা নিয়ে একবার ভাবার। সেই কৌশল কি সম্পদ গড়তে সাহায্য করছে, নাকি নিজের অজান্তেই তা নষ্ট করে ফেলছে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।